আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বিএনপির সঙ্গে সরকারের সম্পর্ক কোন পর্যায়ে আছে? এটি কি সম্মানজনক অবস্থায় আছে? সরকার কি বিএনপির ব্যাপারে সহানুভূতিশীল? কিংবা সরকার কি মনে করছে যে আগামীতে যে নির্বাচন হতে যাচ্ছে সেটা যেভাবেই হোক না কেন সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে? শত চেষ্টা করে এর বাইরে কেউ নিতে পারবে না। এখন যে দুর্বল এবং ভঙ্গুর শাসন ব্যবস্থা, এবং এটির একটা ধারাবাহিক দিক হলো যে যখন কোনো একটা শাসকের অধীন একটি শাসন ব্যবস্থার যাকে বলা হয় অবনতি হয়, সেই শাসকের জমানায় আপনি হাজার বছরের ইতিহাসে দেখবেন না যে সেই আইন শৃঙ্খলার অবনতি থেকে উন্নতি হয়েছে। এখানে পরিবর্তন অবশ্যম্ভাবী। তো কাজেই এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের যে জমানা, সেই জমানাতে ধারাবাহিকভাবে গত ৩ মাসে যেভাবে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, যদি এই সরকার থাকে এটি ক্রমবর্ধমান হারে বাড়তে থাকবে। ইতিহাস তাই বলে। কিন্তু এটা রাতারাতি পরিবর্তন হয়ে যাবে। একজন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন বা স্বরাষ্ট্র উপদেষ্টা আসবেন, পুলিশের একজন আইজি আসবেন বা অন্য কেউ কোনো গুরুত্বপূর্ণ পদপদবিতে এসে রাতারাতি এটা পরিবর্তন করে দেবেন। বাংলাদেশের সিস্টেমে এটা কখনোই হয়নি। ৫০০ বছর ইতিহাসে আপনি এই জিনিসগুলো কখনো পাবেন না। তো কাজেই এই যে আইনশৃঙ্খলা যে অবনতি, সমাজে অরাজকতা, ব্যবসা বাণিজ্যে মন্দা থেকে শুরু করে যে সমস্যাগুলো আপনি দেখছেন, এটি এ সরকার যতদিন থাকবে দীর্ঘমেয়াদে এটি বাড়তে থাকবে। ৬ মাস থাকলে বাড়বে, ১ বছর থাকলে আরও বাড়বে, ২ বছর থাকলে আরও বাড়বে। এর কোনো বিকল্প নেই। এখন সরকার কতদিন থাকবেন বা আমরা রাখবো বা কতদিন টিকবেন সেটা দ্বিতীয় প্রশ্ন। তো প্রথম প্রশ্নেই আমরা থাকি যে সরকার এখন যে আইনশৃঙ্খলার অবস্থা রেখেছে, এখানে হলো জোর যার মূল্য তার। যার ক্ষমতা রয়েছে সেটা কোর্টে হোক, কাছারিতে হোক, অফিসে হোক, আদালতে হোক, ব্যবসায় হোক, বাণিজ্যে হোক, তারাই সেখানে শক্তিশালী অবস্থানে অবতীর্ণ হচ্ছে। এবং এটা যে কতটা ভয়ঙ্কর হচ্ছে আগামী দিনে, যেমন ধরুন যখন রাষ্ট্রীয় শক্তিগুলো, সেটা ম্যাজিস্ট্রেসি বলেন, পুলিশ বলেন, মিলিটারি বলেন, এটি যখন জনগণের মনে কোনো আতঙ্ক তৈরি করতে পারে না, তখন কি হচ্ছে, যার হাতে টাকা আছে এবং যার হাতে ক্ষমতা আছে, মানে মাসেল পাওয়ার আছে, তো তারা যখন সমাজ নিয়ন্ত্রণ করা শুরু করবে, তখন সঙ্গত কারণেই এই মুহূর্তে বাংলার যে নিয়ন্ত্রণ সেটি বিএনপির হাতে। এবং এই অবস্থাতে যদি নির্বাচন হয়, বিএনপি যদি দয়া করে, যাকে বলা হয়, এখানে বলে যে আমরা র্যাগিং করব না, সিল পেটাবো না, ফ্রি ফেয়ার ইলেকশন হবে, তাহলেই সেটা সম্ভব। অন্যথায় বিএনপির যে প্রার্থী, সেই প্রার্থীর দাপটে নির্বাচনের ময়দানে দাঁড়াবে, এরকম অবস্থা অন্য কোনো রাজনৈতিক দলের এই মুহূর্তে নেই। এটা হলো বাস্তবতা। দ্বিতীয়ত হলো যে বিএনপির এই যে দাপট, শক্তিমত্তা, এটাকে কি রাষ্ট্রীয় বাহিনী দ্বারা, নির্বাচন কমিশন দ্বারা, ডিসিএসপিদের দ্বারা রুখে দেওয়া সম্ভব? না, কোনো অবস্থাতেই রুখে দেওয়া সম্ভব হচ্ছে না। তো এই বাস্তবতার নিরিখে যদি প্রধান উপদেষ্টা বিএনপিকে ওইভাবে তোয়াজ করতেন, তদবির করতেন এবং ওইভাবে ভালোবাসতেন, তাহলে এই যে এখন যে দুর্বল অবস্থা, এটা বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের পক্ষে খুব সহজ হতো তার দলকে নিয়ন্ত্রণ করা। এই কারণ হলো, ধরুন বিএনপি একটা বড় দল, উপজেলাতে, প্রতি উপজেলাতে অন অ্যাভারেজে যদি ৫ জন করে তাদের শক্তিশালী প্রার্থী থাকে, এমপি প্রার্থী, আর উপজেলা চেয়ারম্যান যদি থাকে ৫ জন করে, তাহলে প্রতি উপজেলাতে আপনি গিয়ে দেখুন উপজেলা চেয়ারম্যান এবং এমপি প্রার্থী মিলিয়ে ১০ জন। তো বাংলাদেশে যে কয়টি উপজেলা আছে সেখানে তাদের এই ৫,০০০ প্রার্থী আছে শুধু বিএনপি, যারা পরস্পরের সঙ্গে দ্বন্দ্ব সংঘাতে এই মুহূর্তে লিপ্ত আছে। কে নমিনেশন পাবেন, কে পাবেন না, এই যে দ্বন্দ্ব এবং সংঘাত, সেখানে হাতে একটারও, মানে হাতে গোনা যারা খুব সেলিব্রিটি, যেমন আমার নির্বাচনী এলাকাতে আমরা আছি ৫ জন, সেই ৫ জনের বাইরে দেখা গেল যে সেখানে জনাব নুরুল হক নুরু
তাকে সাংগঠনিকভাবে সহযোগিতা করার জন্য দলের পক্ষ থেকে একটা চিঠি দেওয়া হলো। তো এটা নিয়ে ভীষণ রকম প্রতিক্রিয়া তৈরি হলো। আমি এই চিঠির বিষয়ে যেহেতু আমার একটা ধারণা আছে যে এটার উদ্দেশ্যটা কি, সেই উদ্দেশ্যটা আমি এখন বলবো না। এটা বিএনপি একটা পলিটিক্স করেছে এবং সেই পলিটিক্সের খপ্পরে নুরু পড়ে গিয়েছেন, যেভাবে হোক না কেন। তো যাই হোক, সেটা ভিন্ন একটা প্রসঙ্গ। কিন্তু যারা আম জনতা, সাধারণ জনতা, সেই সাধারণ আম জনতা অর্থাৎ নুরুর যারা সমর্থক রয়েছেন, বিএনপির যারা সমর্থক রয়েছেন, বা আমি ছাড়া বাকি যে 4 জন প্রার্থী রয়েছেন, সেই 4 জন প্রার্থী তারা কি করছেন, সেখানে একজন আরেকজনের সঙ্গে দ্বন্দ্ব সংঘাত করছেন। কেউ হয়তো নুরুকে সাহায্য করছেন, আবার কেউ নুরুকে বাধা দিচ্ছেন। তো যে কারণে এই জিনিসটা হলো, অর্থাৎ নুরু যেন সাংগঠনিক কর্মকাণ্ড করতে পারে। বিএনপি প্রথমে চিঠিটা দিয়েছিল, সেটা নিয়ে যখন ভুল বোঝাবুঝি হলো, বিএনপি আর একটা চিঠি দিয়েছে এবং সেটা তারা স্পষ্ট করার চেষ্টা করছে যে বিগত সময়ে নুরুর সঙ্গে বিএনপির একটা সম্পর্ক ছিল। সেই সম্পর্কের প্রেক্ষিতে বিএনপি তাকে একটা ওয়াক ওভার দিতে চায়, যেমন সে স্বতন্ত্র ইলেকশন করবে বা তার দল নিয়ে ইলেকশন করবে বা ভবিষ্যতে যদি বিএনপির সঙ্গে জোট হয়, সেটা একটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু এই মুহূর্তে সে নির্বাচনী এলাকায় যেতে পারছে না। আগে আওয়ামী লীগের যন্ত্রণায় যেতে পারতো না এবং আওয়ামী লীগের লোকজন তাকে বিভিন্নভাবে নাজেহাল করেছে এবং একবার বেদম প্রহার করেছে। এবং মানে একেবারে ওই সময়টাতে একটা প্রত্যন্ত অঞ্চলে নুরু যেভাবে আহত হয়েছিলেন আওয়ামী লীগের যারা গুন্ডাদের দ্বারা, সে যে প্রাণে বেঁচে আসছে, এটাই একটা বিরাট ব্যাপার। সে গ্রামেও যেতে পারেননি, উপজেলা হাসপাতালে ভর্তি হতে পারেনি, মানে একটা অস্বাভাবিক অবস্থা। আবার এই যে বিএনপির জমানাতে দেখা গেল যে আমাদের মতো যারা প্রার্থী আছেন, 5 জন প্রার্থী, সবাই তো যার যার মতো শক্তিশালী, সবাই মনে করেন যে তিনি নমিনেশন পাবেন, তিনি এমপি হবেন বিএনপির পটুয়াখালী 3 আসনে, এবং সবারই কিছু কর্মী সমর্থক রয়েছে। তো এখন এই কর্মী সমর্থকদের মধ্যে যারা নুরুকে প্রতিদ্বন্দ্বী মনে করেন, যে নুরু তার জন্য বিপজ্জনক, তারাই নুরুকে বাধা দিচ্ছেন। ফলে নুরু কিন্তু তার নির্বাচনী এলাকাতে যেতে পারেননি। তো সেই ব্যাপারে তিনি বিএনপি সহযোগিতা চেয়েছেন বা বিএনপি করেছে। কিন্তু এটা নিয়ে নির্বাচনী এলাকাতে যে ঘটনাটা ঘটে গেছে, ইতিমধ্যে সেখানে মারামারি হয়েছে, কাটাকাটি হয়েছে এবং নুরুর জন্য যে বিএনপির চিঠি, এটি একটা বুমেরাং হয়ে গেছে। এখন সে বিএনপির বিরুদ্ধে কথা বলছে এবং সে 3 আসনে মানে প্রার্থী দেবে। তারপরে ওখানকার স্থানীয় যারা বিএনপি নেতৃবৃন্দ রয়েছেন তাদের বিরুদ্ধে বিষোদ্গার করছে এবং এর মধ্যে একজন লোক মারাও গেছেন। এখন জনাব নুরু বলছেন আমার লোক মারা গিয়েছেন। আবার বিএনপির একজন ওখানে নেতা আছেন, তিনি বলছেন যে না, তার লোক যিনি মারা গেছেন তার লোক। তো উভয় পক্ষের মধ্যে যে এই যে দ্বন্দ্ব সংঘাত তৈরি হয়েছে, এটা দেখা গেল যেখানে যদি ভিপি নুরু যেহেতু সেলিব্রিটি, আর এখানে যেহেতু গোলাম মোল্লা রনি আছে, তো এই বিষয়গুলো পত্রিকায় এসেছে, অর্থাৎ তার চিঠি দেওয়া এবং সেখানে যাওয়ার পরে। কিন্তু এই সেম ঘটনাগুলো বাংলাদেশের একেবারে 300টি আসনে কিন্তু ঘটছে। যেখানে নুরু বা নুরুদের মতো লোকজন আছে সেখানে একভাবে ঘটছে, আর যেখানে নুরুদের মতো লোক নাই সেখানে এই যে বিএনপির যে 5 জন 6 জন, কোনো কোনো জায়গাতে 10 জন শক্তিশালী প্রার্থী আছে, তারা কিন্তু একজন আরেকজনের বিরুদ্ধে এই মুহূর্তে দ্বন্দ্ব সংঘাতে তারা জড়িয়ে পড়েছে, এতে কোনো সন্দেহ নেই। এখন এই দ্বন্দ্ব এবং সংঘাত বন্ধ করার যে ক্ষমতা, এটা বিএনপির এই মুহূর্তে নেই। বিএনপিকে রাষ্ট্র ক্ষমতার সাহায্য লাগবে, সহযোগিতা লাগবে। আর যদি মির্জা ফখরুল সাহেবের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর, পুলিশের আইজির ওইরকম সম্পর্ক থাকতো, তিনি দলের যার প্রতি গ্রিন সিগন্যাল রয়েছে তাকে ওয়াকওভার দিতেন, বাকি 4 জনকে সেখানে স্টপ করে দিতেন। কিন্তু এখন যে যার মতো করে সবাই মনে করছে যে আমরাই এখানে শক্তিশালী। ফলে প্রতিটি নির্বাচনী কেন্দ্রে বিএনপির যারা লোকজন রয়েছে সেই লোকজন সবাই পরস্পরের সাথে দ্বন্দ্ব সংঘাতে জড়িত হয়ে দলটাকে শেষ করে দিচ্ছে। এবং এখানে সরকার নির্বিকার, অথবা সরকার তামসা দেখছে, অথবা সরকার সময় ক্ষেপণ করছে, হোয়াট এভার মেবি, আলটিমেটলি বিএনপির কিন্তু মারাত্মক ক্ষতি হয়ে যাচ্ছে এবং বিএনপি বুঝতে পারছে। এবং এই বুঝতে পারার জন্য সে খুব তড়িৎ এবং দ্রুত গতিতে তার সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হচ্ছে। সে সরকারকে যে একটা সময় দিতে চাচ্ছিল, সেই সময়টা না দিয়ে সে যত দ্রুত সম্ভব নির্বাচন চাচ্ছে। দ্বিতীয়ত, সরকারের পক্ষ থেকে কোনো রকম আন্তরিকতা দেখানো হচ্ছে না এবং এই যে বিএনপির মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব হচ্ছে, হানাহানি হচ্ছে, বা বিএনপির বিরুদ্ধে যে সকল অভিযোগ উঠছে, এ সকল অভিযোগ
পত্রপত্রিকা ওইভাবে আসছে না, কিন্তু এগুলো জনরোষ তৈরি করার ক্ষেত্রে সরকার যে নীরব ভূমিকা পালন করছে, তাতে করে বিএনপির 12টা বেজে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এবং এই কারণে কি হচ্ছে, বিএনপি সরকারের ব্যাপারে সন্দিহান হয়ে পড়েছে। বিএনপি মনে করছে যে আওয়ামী লীগ তো নেই, সবাই আউট, দল বলতে বিএনপি, তাদেরকে যদি জনগণের মনে এভাবে একটা ঘৃণার জায়গায় পৌঁছে দেওয়া যায়, এবং জনগণ যদি বিএনপি সম্পর্কে এরকম বাজে কথা বলতে থাকে, মারামারি দেখতে থাকে, মামলা মোকদ্দমা হতে থাকে, এবং নিজেরা তখন বিএনপি বলবে যে এর চাইতে জামাত ভালো। না, জনগণ বলবে এর চাইতে জামাত ভালো, এর চাইতে সমন্বয়ক ভালো, এর চেয়ে ডক্টর ইউনূস ভালো। কেউ বলবে সামরিক শাসন আসুক। মানে যা কিছু বলুক না কেন, আলটিমেটলি সব বিএনপির বিরুদ্ধে চলে যাবে। বিএনপি এই বিষয়টি বুঝতে পেরেছে। বুঝতে পারার কারণে বিএনপি যার অবস্থান থেকে তারা সরকারকে প্রেশার দিচ্ছে। আর সরকার যতই এই ধরনের বিএনপির পক্ষ থেকে দেখছে যে মেজাজ হারিয়ে ফেলেছে বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছেন, এবং সবার মুখ দেখবেন ভার, কারো মুখে হাসি নেই, এটা বিজয়ের হাসি নেই। বিএনপির শীর্ষ আপনি 100 নেতা দেখেন, তাদের মধ্যে বিজয়ের আনন্দ নেই। তো বিজয়ের আনন্দ নেই, ভবিষ্যতের যে তাদের সুসংবাদ আসবে এরকম কোনো তাদের মধ্যে যাকে বলা হয় অভিব্যক্তিতে ফুটে উঠছে না। এমনকি বিএনপির যে চেয়ারপারসন, নর্মালি যদি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকার মনে করতেন যে এই মুহূর্তে বিএনপির সাহায্য তাদের দরকার, এর কারণ হলো যেভাবে সংবিধান লঙ্ঘন হয়েছে, যেভাবে শপথ নেওয়া হয়েছে, আলটিমেটলি পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন তাদের 100% সহযোগিতা ছাড়া এই সরকারের কোনো গত্যন্তর নেই। তারা যদি মনে করতেন যে পরবর্তী সরকারটি বিএনপি, যারা তাদের ইন্ডিমেন্টটি দেবে, এই সময়টাতে যে সকল আইনের ব্যত্যয় হয়েছে যেগুলোর বৈধতা দিবে, তাহলে বিএনপির প্রতি তারা ভাতৃপ্রতিম হতেন। তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারটা জিয়ারত করতেন, 7ই নভেম্বর নিয়ে ইতিবাচক কথাবার্তা বলতেন, বেগম জিয়া সাবেক প্রধানমন্ত্রী অসুস্থ, তার সঙ্গে দেখা করতে যেতেন ডক্টর মোহাম্মদ ইউনূস, বা টেলিফোনে কথা বলতেন। তো এই জিনিসগুলো হতো, একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হতো, কিন্তু সেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হয়নি। এমনকি তিনি যদি জনাব তারেক রহমান সাহেবকে টেলিফোন করতেন, জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে বাংলাদেশে আসতে বলতেন, তাহলে অসুবিধা কি ছিল? কোনো অসুবিধা তো ছিল না। যদি এই কাজগুলো বিএনপির সঙ্গে করা হতো, ধরে নেওয়া হতো যে সরকার বিএনপির যে ওজন, বিস্তৃতি এবং বিএনপির যে জনপ্রিয়তা, এটাকে সরকার মেনে নিয়েছে। কিন্তু যেহেতু সরকার এই কাজগুলো করছে না, ধরে নেওয়া হচ্ছে যে আওয়ামী লীগের মতো বিএনপিকেও সরকার ভয় পাচ্ছে, বা এই সরকারকে পেছন থেকে যারা ফুয়েল দিচ্ছেন তারা হয়তো বিএনপিকে বন্ধু মনে করছেন না, বিএনপিকে আপন মনে করছেন না। পানি আরও ঘোলাটে করা হচ্ছে, এবং পানি ঘোলা করার পরে পরিস্থিতি যা হয় সেটা পরের ব্যাপার, আগে পানি ঘোলা করা হচ্ছে। এবং এই যে পানি ঘোলা করা হচ্ছে, এটা বিএনপি কিন্তু টের পেয়ে গিয়েছে। এর কারণ হলো বিএনপি তো রাষ্ট্র পরিচালনা করে একটা দল, একবার নয়। জিয়াউর রহমান সাহেবের আমলে একবার, তারপরে বেগম জিয়া সেই দুইবার তিনি নির্বাচিত হয়েছেন, আরেকবার তিনি নির্বাচিত হয়েছেন স্বল্প সময়ের জন্য। তো তিনবারের প্রধানমন্ত্রী, এবং তিনবার রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করা, তার আগে আরও 2বার, অর্থাৎ জাস্টিস সত্তার সাহেবের সরকার এবং জিয়াউর রহমান সরকার 2বার, মোট 5বার। একটা দল মোট 5বার ক্ষমতা তারা পরিচালনা করেছে। কাজেই ক্ষমতা রন্ধে রন্ধে কি আছে, সেটা সেই ভাটিয়ারি মিলিটারি একাডেমি থেকে শুরু করে সেনা সদর, 9 বেঙ্গল যেটাকে সাভার ক্যান্টনমেন্ট বলা হয়, যেটা সবচেয়ে শক্তিশালী, সেখানে কি হচ্ছে, ডিজিএফআইতে কি হচ্ছে, এনএসআইতে কি হচ্ছে, পুলিশ হেডকোয়ার্টারে কি হচ্ছে, সচিবালয়ে কি হচ্ছে, সব বিএনপির মুখস্থ, বিএনপি সব জানে। তো জানার পরে যখন সে দেখছে যে সিগন্যালগুলো ঠিক ওই রকম পজিটিভ নয়, তখনই তারা তাদের যে কথা বার্তা এগুলো পরিবর্তন করে ফেলেছে। এবং এই পরিবর্তনটা খুব দ্রুত আরও যাকে বলা হয় ফার্ম ওয়েতে যাবে, স্ট্রিক্টলি এটা আরও যাকে বলা হয় সরকারের বিরুদ্ধে যাবে, এবং সরকার সেটা কীভাবে সামাল দেন সেটি এখন দেখার বিষয়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।